আমন্ত্রণ আরআইসির স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, শান্তি রক্ষার প্রতীক। বাংলাদেশের যখনই দুর্যোগ দুর্বিপাক এসেছে, যখনই কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশ পড়েছে, যখন বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে, মানুষের আস্থা, মানুষের বিশ্বাস এবং মানুষের ভালোবাসায় বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আমরা যেমনটি দেখেছি শান্তি রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে কাজ করে, একইভাবে বাংলাদেশে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিশৃঙ্খল পরিস্থিতি সব ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এগিয়ে আসতে দেখি। সাম্প্রতিক সময়ে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানাভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক নিয়েও নানাভাবে আলোচনা হয়। যেমন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি হয়েছে, সেখান থেকে বিচারের একটি বিষয় এসেছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে এবং তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই বিষয়গুলো যখন আলোচনায়, আমরাও এটি নিয়ে কথা বলতে চাই। নতুন বাংলাদেশে নতুনভাবে কথা বলার স্বাধীনতা, সেটি হচ্ছে সবাই প্রত্যাশা করে। আজকে কথা বলতে চাই গৌরবের সেনাবাহিনী নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন জনাব সাইফুল্লাহ খান, প্রেসিডেন্ট এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, স্বাগত আপনাকে। স্বাগত। আর সর্বডানে আছেন জনাব রেজাউল করিম, গবেষক ও বিশ্লেষক, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, স্বাগত আপনাকে। শুরুতেই একটু করে বলেছি আমরা যে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যতটুকু জানি যে সেনাবাহিনীর ভিতরে আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ভিতরের চেন অফ কমান্ড বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিজস্ব পরিমণ্ডলেই বিচার ব্যবস্থা আছে, যেটাকে মার্শাল কোর্ট বলে। এছাড়া নিজস্ব ইন্টেলিজেন্স ইউনিট আছে, যারা সেনাবাহিনীর ভিতরে এই শৃঙ্খলা বিধানগুলো দেখভাল করে থাকেন। শুরুতেই জনাব সাইফুল্লাহ খান, আপনার কাছে আসতে চাই। আমরা সাম্প্রতিক সময় যেটি দেখেছি, দেশের মানুষ, যে কোনো নাগরিক কোনো কারণে অপরাধে জড়ালে তার স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হবে, সে বিচারের মুখোমুখি হবে। এটি যার প্রতি অবিচার হয় বা যিনি ভিকটিম, তার নাগরিক অধিকার, এবং ন্যায় বিচার পাওয়া যার বিরুদ্ধে অভিযোগ, তারও নাগরিক অধিকার। সে জায়গা থেকে আমরা সাম্প্রতিক সময় দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিষয়টি এসেছে, বিভিন্ন জায়গায় দায়িত্বরত অবস্থায় আমাদের সামরিক বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে কিছু অপরাধ ঘটার অভিযোগ এসেছে এবং সেই প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন আসলে, যে এটি নিজস্ব পরিমণ্ডলে বিচার ব্যবস্থাও আছে, বাইরে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া, আবার এছাড়া আমাদের নিম্ন আদালত আছে, উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের বিচারগুলো নিয়েও প্রশ্ন আছে, আগে যে বিচারগুলো হয়েছে বাংলাদেশে। আপনি, আপনার বিশ্লেষণ কি বলে, আপনি কিভাবে দেখছেন এটিকে? ধন্যবাদ। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে অভিযুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেটা প্রথম কথা হলো, বাংলাদেশের এই ধরনের গুম খুন ইতিহাসে হয় নাই, এবং সেটা খুবই মর্মান্তিক, বেদনাদায়ক, এবং সেটার বিচার প্রকাশ্যে আমি চাই হোক, এবং সেই বিচারটা যাতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু বিচার হয়, কখনো যেন প্রশ্নবিদ্ধ যাতে না হয়। সেটা আমি আপনার মাধ্যমে বাংলাদেশ দেশবাসীকে আমি বলতে চাই যে হলো, সে যদি আমার আপন ভাইও হয়, আমি তার প্রকাশ্যে ফাঁসি চাইব, কিন্তু আমি এমন বিচার চাইব না যে বিচার ভবিষ্যতে আপনার টিকবে না বা ভবিষ্যতে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন আপনি কীভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে সেই জিনিসটা আমি আপনাকে বলি। 1973 যে আইসিটি অ্যাক্ট যেটা হয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2 টাইমস। এই অ্যামেন্ডমেন্টের প্রেক্ষিতে, এবং সর্বশেষ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কিছুদিন আগে। এই অ্যামেন্ডমেন্ট আইসিটি অ্যাক্টের সাথে আমার সংবিধানের কিছু আর্টিকেল আছে, সেটা হলো সাংঘর্ষিক থাকে। যেমন আপনার আর্টিকেল 31, আর্টিকেল 35। আর্টিকেল 31-এ বলা আছে রাইট টু প্রোটেকশন অফ ল। আর্টিকেল 35 বলা আছে যে আমাকে বিচার করার পূর্বে আমাকে যে অপরাধী বা হলো অভিযুক্ত, তাকে নির্দোষ ধরে বিচার করতে হবে। তারপর আরও কিছু আর্টিকেল 65 আছে, যেটা পার্লামেন্ট সুপ্রিমেসি বলা আছে। তো এই অ্যাক্টগুলা আপনার হলো আমার সংবিধানের সাথে এবং আইসিটি অ্যাক্টগুলোর সাথে সাংঘর্ষিক হচ্ছে। তাহলে ইন ফিউচারে আপনার যখন যে অপরাধীরা, এই অপরাধীরা কিন্তু পার পেয়ে যাওয়াটা সুযোগ থাকে কীভাবে, তারা যদি পরবর্তীতে আপনার সুপ্রিম কোর্টে গিয়ে এটার বিরুদ্ধে আপিল করে, তখন কিন্তু এটা একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশনে আসবে। আবার আমি আপনাকে বলি, এই যে অপরাধগুলা হয়েছে, এই অপরাধের প্রেক্ষিতে
আপনার এমবিএমএল যেটা সেনা আইন সেটার মাধ্যমে বিচার করা যায়। এখন আপনি বলতে কিভাবে বিচার করা যায়, সেখানে তো আপনি গুমখুন নাই, গুমখুনের কথা বলার নাই। সেকশন 55-এর আন্ডারে এমবিএমএল যেটা সেনা আইন, এই সেনা আইন কিন্তু বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত এবং এই আইন কিন্তু আপনার আমার দেশের যারা সশস্ত্র বাহিনীর সদস্য সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আপনার এখন সেনাবাহিনী যদি বলে যে আপনার আমার অফিসারদের বিচার হবে এই আইনে, এমবিএমএল আইনে, তাহলে কিন্তু সেখানে একটা কন্ট্রাডিক্টরি চলে আসতেছে রাষ্ট্রের মধ্যে। আবার এট দ্য সেম টাইম আপনার বলছে এমবিএমএল বিচার করা যাচ্ছে না, অনেকে যেটা কোশ্চেন করতেছে। আমি বলি আপনার হলো আপনি এমবিএমএল পড়েন, এমবিএমএল এর সেকশন 55-এ সেখানে কিন্তু বলা আছে যে আর্টিকেলে বলা আছে যে হলো যে ধরনের অপরাধ অন্যান্য ক্লজে যেটা ইনক্লুড করা নেই সেটা সেকশন 55-এর আন্ডারে বিচার হবে। এবং আপনার আরেকটা সেকশন 8-এ বলা আছে যে হলো যে ধরনের ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে সেটা আর্টিকেল 8-এর আন্ডারে সেটা বিচার হবে। তাহলে আপনার এই বিচার করতে আপনার সমস্যা তো নেই, সেনা আইনে তো বিচার করতে আপনার সমস্যা নেই। আবার আপনি রাতের বেলা একটি জাস্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি এমন অবস্থা নিয়ে যাচ্ছেন, জাস্ট আপনার টার্গেটেড আছে যে হলো আমি ওই শুধু বাহিনীটাকে টার্গেট করব। রাতের বেলা বলছেন মানে আপনার সংশোধনীটা কিন্তু রাতের বেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে হলো সাডেনলি কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমি সে জায়গায় বলতেছি যে অ্যামেন্ডমেন্ট আমার বিচার চাই, কিন্তু বিচারটা যাতে গ্রহণযোগ্য হয় এবং বিচারটা যাতে ভবিষ্যতে এই অপরাধীরা যাতে পার না পায়, সেটার জন্য আমাদের সবার একসাথে কাজ করা উচিত। সেই কাজটা কিভাবে করা উচিত আমি অলরেডি বলেছি যে কোঅর্ডিনেশনটা। আপনারা আরেকটু লক্ষ্য করে দেখবেন যে হলো এখানে যে আমি যেটা বলেছি টার্গেট করা হচ্ছে কোনো একটা বাহিনীকে। আপনি দেখেন এখানে কিন্তু আপনার গুম খুন যারা করেছে শুধু সেনা অফিসারদের কিন্তু আপনি অ্যাকিউজ করছেন, নৌবাহিনীর অফিসার নেই, বিমান বাহিনীর অফিসার নেই। আপনার এখানে আপনি তাদের যে একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এক ধরনের বৈষম্য হচ্ছে। আপনি আবার ফুল স্টপ দিয়ে দিচ্ছেন বিচারের ক্ষেত্রে। আপনি এরপরে বলছেন যে হলো আর কোনো পরিকল্পনা নেই, সরকার থেকে বলা হচ্ছে যে আর কোনো পরিকল্পনা কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে যেটা বলা হচ্ছে পরিকল্পিত ওয়েতে এই 29 জনের অভিযোগকারীদের মধ্যেও তো সামরিক বাহিনীর এক্স লোকজন আছেন যারা অভিযোগ করেছেন। সেই ক্ষেত্রে সামরিক বাহিনীর সাবেক লোকজনের অভিযোগও তো কি মার্শাল কোর্টে নিষ্পত্তি সম্ভব কিনা? সম্ভব। আমি আপনাকে বলি এটা সেকশন 8-এর আন্ডারে যেটা আছে যে ফৌজদারি অপরাধ হিসেবে যেটা গণ্য হবে, তাহলে যে অফিসাররা রিটায়ার্ড করেছে তারা ওই সময়ে সার্ভিসে থাকাকালীন সময়ে যে অপরাধ করা হয়েছে সেটা এমবিএমএল আন্ডারে বিচার করা সম্ভব। তাহলে আমি যদি এখন রাষ্ট্রের এই সিচুয়েশনে এসে আমাদের সামনে একটা নির্বাচন আছে, আমাদের সশস্ত্র বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত আছে, আমরা যদি এই কোঅর্ডিনেশনটা না করে আমরা জাস্ট একটা টার্গেটেড ওয়েতে যদি বিচারটা যায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু সেই বিচারটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে জনাব রেজাউল করিম, আপনি শুনছিলেন তাকে, একই প্রশ্ন আপনার কাছে, সাথে আর একটু যোগ করতে চাই। আমরা রেসপন্স কিন্তু ভালো দেখেছি সামরিক বাহিনীর পক্ষ থেকে, ট্রাইব্যুনাল থেকে যখন গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে বলা হয়েছে, তারপর রেসপন্স যেটি করা হয়েছে সেটি বেশ ইতিবাচক এবং শান্তিপূর্ণ দেখেছি এবং মানে শ্রদ্ধা সহই দেখেছি। প্রশ্ন হচ্ছে যে মানে এই বিচার কার্য বা যেটি কোর্ট মার্শালে করা যায় সেটি বাইরে করা, আপনার পর্যবেক্ষণ কি আসলে? সরি, আমার একটা প্রশ্ন, মানে রেসপন্সটা মানে বলতে আপনি কাদেরকে মানে যেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু মানুষ আছেন যারা হচ্ছে বলছিলেন যে একটা অস্থিতিশীল অবস্থা হয়ে যাবে, আজ রাতে বোধহয় কিছু ঘটে যাচ্ছে। এই যে এই ধরনের একটা মানে উৎকণ্ঠার পরিবেশ আমরা দেখেছিলাম মানুষের মধ্যে, সেই জায়গাটা থেকে মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা বা যেইভাবে আইনি ব্যবস্থা হোক, মানে যেমনটা হাইপ তোলা হয়েছিল তেমন কিছু দেখা যায়নি এবং সিস্টেম ওয়াইজই হয়েছে আর কি। মানে এই ধরনের হাইপ তোলাটাও তো নিশ্চয়ই অপরাধ, আপনি কি বলবেন? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। জি, একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে সংকটটা দেখা যাচ্ছে এটার মধ্যে এখন যে হাইপ, মানে মূলত আপনার সামরিক বাহিনীর মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, বা যেটা আমাদের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। সো এই সেনাবাহিনীর মধ্যে কোনো একটা মিউটিনি বা কু বা কোনোদের বিশৃঙ্খলা এমন কিছু ঘটতে পারে, এটার সাথে যে কোনো উস্কানি, যে কোনোভাবে কারো সম্পৃক্ততা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি থাকলে এটা কিন্তু সে সেনা আইনের অধীনে চলে আসবে, তার বিচার হবে। সো সেই দৃষ্টিকোণ থেকে আপনার কথা ঠিক আছে যে এই জায়গাটা এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি, একটা শান্তিপূর্ণভাবে আমরা যেরকম ধরনের সিচুয়েশনে অ্যাজিউম করেছিলাম তা হয়নি।
আমার মূল পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি যারা সমালোচনা করছে বাংলাদেশে বর্তমানে যে সেনাবাহিনী এবং দেশের বাইরে, হ্যাঁ দেশের বাইরে সেনাবাহিনীর যে এরকম মানে পক্ষে বিপক্ষে দুইটা দল আছে। সোশ্যাল মিডিয়াতে আসলে কয়েক শ্রেণীর মানুষ আছে, আমাদের সামরিক সার্ভিং অফিসারও কিছু মতামত দিচ্ছে, তাদের সীমাবদ্ধতার কারণে সংখ্যাটা খুব কম, কারণ সার্ভিং অফিসাররা সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ না। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছে যারা আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা। তো এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কিছু অংশ আছে যারা সমর্থন করে যে এটা সেনা আইনের অধীনে হোক, আবার কেউ সমর্থন করে যে না এটা সেনা আইনের অধীনে হবে না, যেটা অপরাধ বাইরে ঘটেছে, হ্যাঁ যেটা এখন যেভাবে চলছে এভাবেই হোক। তো আমি আসলে দুই পক্ষকে সম্মান করি। কারণটা কি, অ্যাকচুয়ালি এই দুইটা গ্রুপেই কিন্তু একসময় আমরা একসাথে প্রতিবাদ মুখর ছিলাম, অপরাধ ঘটেছে বিচার হোক, রাইট। তো এখানে তো আসলে দুইটা পক্ষই কিন্তু অপরাধের বিরুদ্ধে। সো আমি কাউকে এখানে নিন্দা করতে পারবো না। যারা আপনার এই আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি ওই যে আপনার চিফ প্রসিকিউটর যে জিনিসটাই করলেন সেটাকে আমি সম্মান জানাই। হ্যাঁ তারা এখানে অনেক হার্ড ওয়ার্ক করছে, অনেক কষ্ট করে তারা অনেক কিছু করছেন, ডেফিনেটলি সম্মান জানাই। বাট তাদের মূল উদ্দেশ্য তো অপরাধের বিরুদ্ধে। আর আমাদের যারা এখানে কিছু অফিসার যারা বলছেন যে সেনা আইনে হবে, তাদেরকেও আমি রেসপেক্ট করি। কারণ হচ্ছে কি যে সেনা আইনের প্রতি সম্মান দেখানো এটা কিন্তু অন্যায় না। এখন সেনা আইনে কি বলছে এই বিষয়টা হচ্ছে আসবে 1952 3 ধারা অনুযায়ী, সেখানে যেটা পরিষ্কার উল্লেখ আছে যে আপনার সেনা আইনের ধারা বলা হয়েছে যে যা কিছুই বা যে ধরনের অপরাধ হোক না কেন সেটা সেনা আইনের অধীনে বিচার হবে। এখন এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে বর্তমানে কিছু অফিসার সার্ভিং, তাদেরটা তো সেনা আইনে হবেই, এটা সেনা আইনে যেটা নিয়ম আছে। কিছু অফিসার আছে যাদের অপরাধ সংগঠিত যখন হয়েছে তখন সে সেনাবাহিনীতে ছিল, সার্ভিং ছিল, সো তার বিচারটা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে সেনা আইনে আনতে হবে। সো সেনা আইনে আনাটা এইটার জন্য আমাদের যে দুই পক্ষের মধ্যে যে একটা এটা আমার মনে হয় হওয়াটা উচিত না। এটা নিয়ে আমরা বসতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু কারো প্রতি নিন্দাসূচক মন্তব্যটা আমি করি না। তবে আমি যেটা মনে করি এখানে প্রশ্ন আমার যেখানে আসবে মূল জায়গাটা, যে আমাদের সবচেয়ে বড় ভুলটা কিন্তু এইখানে না যে সেনা আইনে হবে না কেন বা সেনাবাহিনী কেন হবে, এটা না। মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে সেনা আইনের এটা, এই যে সেনা আইনের যে বিচার, এটা কিসের দ্বারা এই আইনটা দাঁড়াইছে? সংবিধান দ্বারা। সংবিধানটা পরিবর্তন আপনি কিসের দ্বারা পারবেন? যখন সংসদে নির্বাচন হবে। আমি ধাপে ধাপে আসতেছি। সংসদ নির্বাচন মানে সংসদের অধিবেশন ছাড়া আপনি কিন্তু সংবিধানের সংশোধন আনতে পারছেন না। সংবিধানের সংশোধন ছাড়া আপনি এত বড় একটা অ্যাটেম্প নিতে পারছেন না, খেয়াল করেন। এরপরে কথা হচ্ছে আপনি কাদেরকে দিয়ে করাবেন, সেই সরকার কে, হু ইজ দ্যাট গভর্নমেন্ট? সেই গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটা অনেক দুর্বল, যে সরকার অনেক এতটাই দুর্বল যে সেই সরকারের সময় এখন পর্যন্ত আমরা অনেক কিছু কোনো রিফরমেশন সংশোধন করতে পারি নাই। আপনার কোনো সংশোধনই হয় নাই, যেখানে আপনি ছোটোখাটো সংশোধন রিফরমেশন করতে পারেননি, সংস্কার করতে পারেননি, সেখানে আপনি এত বড় একটা ইনিশিয়েটিভ ড্রাইভ দিচ্ছেন। মানে এটা আপনি ঝুঁকির কথা চিন্তা করলেন না? এখানে কি কি থ্রেট থাকতে পারে? এটা সেনাবাহিনী একটা অনেক বিগ এন্টিটি, এদেরকে আপনি হঠাৎ করে কেন বিপক্ষ বানাচ্ছেন? কেন তাদের সাথে আলোচনায় গেলেন না? কেন আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করে, অথবা আপনি একটা বিশেষ সরকার ব্যবস্থা যেটা হচ্ছে জাতীয় সরকার, অথবা বৈপ্লবিক যে একটা পরিবর্তন হওয়ার পরে যে বিপ্লব সরকার যে হয়, বিপ্লবী সরকার হয়, সেই বিপ্লবী সরকার কেন গঠন করলেন না? আপনি বিপ্লবী সরকার গঠন করে ধাম করে আপনি এটা নিয়ে বিচার ব্যবস্থা করে ফেলতেন, কারণ বিপ্লবী সরকার অনেক কিছু করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এনারা দাবি করছেন এনারা সাংবিধানিক সরকার। না তার কিসের সাংবিধানিক? আপনি আমাকে বলেন এটা সাংবিধানিক সরকার কিভাবে হলো? হাউ? আপনি 5 আগস্টে যে ঘটনা ঘটছে, এই 5 আগস্ট ঘটনা সেনাবাহিনী যদি সাইলেন্ট থাকতো, আপনি সাংবিধানিকভাবে কি করতেন? আপনার সংবিধান কি বলছে? ওয়্যার ইজ রিটেন? সংবিধানে কোথায় লেখা আছে আপনি আসিফ নজরুল তাদের সবাইকে নিয়ে যে ক্যান্টনমেন্টে নিয়ে যে আপনি তাদের সাথে মিটিং করলেন, এটা কোন সংবিধানে লেখা আছে? সেনাপ্রধানের সাথে আপনি মিটিং করলেন কেন? ওয়াই? সেনাপ্রধানকে তখন কেন প্রশ্ন করলেন না আপনি পলিটিক্যাল ম্যাটারসে কেন ইন্টারফেয়ার করছেন? তখন সেনাপ্রধানের কাছে কেন সাহায্য চাইলেন? ওইটা কোন সংবিধানে ছিল? তখন সেনাপ্রধান নিজেও বলেছেন যে এখন এই দেশের দায়িত্ব আমার। আপনি বিষয়টা হচ্ছে আপনি সবকিছু আপনার কোর্টে নিয়ে কথা বলছেন। আপনি বিষয়টা হচ্ছে যে আপনার ফেভারে গেলে আপনি ওটাকে জাস্টিফাই করছেন, আপনার ডিসফেভারে গেলে আপনি ওটাকে জাস্টিফাই করছেন, আপনি ওটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছেন। সো এখানে তো আমরা অ্যাকচুয়ালি হিপোক্রেসি করছি। সো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, যেটা তাদের সবচেয়ে বড় ভুল এখানে, যে যারা সমালোচনা করে দুই পক্ষের কারো দোষ না,
যে এই যে মনে করেন তাজুল ইসলামের সাথে যারা আছেন সমর্থন করছেন, আমি তাদেরকেও দোষ দেবো না, সেনাবাহিনী যারা বিচার চাচ্ছেন তাদেরও দোষ দেবো না। দোষটা হচ্ছে এই সরকারের, কারণ তুমি জাতীয় সরকার কেন গঠন করো নাই, কেন তুমি বিপ্লবী সরকার গঠন করো নাই? বিপ্লবী সরকার গঠন করলে এত কিছু হইতো না, কারণ কিছু বিচার নগদে করতে হয়, বাকি হয় না। আপনি খেয়াল করে দেখেন এখানে আপনি যেটি বলছেন যে সংবিধান অক্ষত থাকলে মানে এই পথে বিচার করা ঠিক হচ্ছে না। আর সংবিধান যেহেতু আপনি সংবিধানের কথাটা যদি উচ্চারণ করেন তাহলে আপনি সাংবিধানিক বিষয়গুলো ফলো করেন, আপনি সেক্ষেত্রে আপনার সাংবিধানিক যে প্রক্রিয়াটা এটাকে আপনি অনুসরণ করেন। আপনি বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা গণতান্ত্রিকভাবে আপনার নির্বাচিত সরকার অথবা জাতীয় সরকার, টার্মগুলো খেয়াল রাখবেন, এরকম কিছু ছাড়া আপনি এমন সেন্সিটিভ সংবেদনশীল জায়গায় হাত দিতে পারেন না। আপনি এখানে যেটা করা হয়েছে তাজুল ইসলামকে নিয়ে, আপনি এই যে এখানে রায় দিলেন, এই রায়টা দিলেই তো হবে না, বাস্তবায়ন তো করতে হবে। আপনি 15টা অফিসারকে আপনি করলেন, শুধু কি 15 জন অফিসার এখানে দায়ী ছিল? আপনি আমাকে বলেন এই যে 15 অফিসারের কথা এখানে বলা হলো, এই 15 অফিসারের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এদের চেয়ে থাউজেন্ডস টাইম মোর আপনার অপরাধী আছে, গুরুতর অপরাধী আছে। আমি আপনার প্র্যাকটিক্যাল, আই এম দ্য উইটনেস। আমি নিজে যখন র্যাবে ছিলাম, আমার র্যাব থেকে কেন পোস্টিং হয়েছিল? আমি তো নিজে গুম অস্বীকার করার কারণে আই ওয়াজ ভিকটিম, আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ভিকটিম। আমি র্যাবের ইতিহাসে একদম প্রাথমিক পর্যায়ে আমি একজন ভিকটিম। তখন আমি তো নিজের সাক্ষী, আমি তো গুম যখন করার ডিনাই করি, তারপরে তো আমি আপনার বিপদে পড়লাম। আমি যখন গুমটাকে ডিনাই করলাম ওই মুহূর্তে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল, এবং আই এম টেলিং দ্য নেম অফ দ্য উইটনেস। বর্তমানে আপনার মেজর জেনারেল, আপনার কিছু নাকি অ্যাডজুটেন্ট জেনারেল ছিল মেজর জেনারেল মাসুদ, উনি বর্তমানে এনডিসিতে আছেন। তারপর আপনার আমি আরেকজন নাম বলি, মেজর জেনারেল সরোয়ার, তিনি তখন মেজর জেনারেল সরোয়ার, তখন উনি লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার, এবং মাসুদ তখন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ। ওরা দুজন তখন সামরিক সচিব, মানে উপসচিব হিসেবে আপনার এমএস ব্রাঞ্চে আমাদের সামরিক সচিবালয়ে ছিলেন পোস্টেড। তারা আমাদের অফিসার পোস্টিংটা দেখতেন। তারা তখন আমাকে ওই মুহূর্তে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে, এবং সেখানে জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার তার ডাইরেক্ট ইন্টারফেয়ারের কারণে আই ওয়াজ সেফ। আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল, এটা ইট ইজ রিপোর্টেড, আপনি এটা খোঁজ নিলে জানতে পারবেন। সো কেন আমি ভুক্তভোগী হয়েছিলাম? কারণ দ্য রিজন ওয়াজ আই ডিনাইড। তো যাদের এইটাকে আমার ডিনাই করার কারণে আমি ভিকটিম হলাম, সেই কর্মকর্তাদের নাম কোথায় গেল? এখানে তো নাই লিস্টে। যারা গুম সৃষ্টি করলো, যাদের হাত দিয়ে গুম তৈরি হলো, যাদের মাধ্যমে ক্রসফায়ার হলো, আপনি তাদেরকে কেন ফেলে দিচ্ছেন? এই বিষয়গুলো কি আপনারা বলেছেন? আপনি ব্রিংিং দোজ পিপল। এখানে একমাত্র এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে আরমান এবং ব্রিগেডিয়ার আজমি, এই দুজনেই তো একমাত্র গুম ব্যক্তি না। আপনি খেয়াল করে দেখেন, আর ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি স্যার, এরা গুমের শিকার হয়েছিলেন, কিন্তু তাদেরকে হত্যা করা হয়নি বিধায় আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য জানতে পেরেছি। না, হত্যা হয়নি বিধায় তাদের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু তারা তো বেঁচে ছিল, যাদেরকে গুম করে হত্যা করা হলো তাদের ক্ষেত্রে আরো বড় অপরাধ করা হয়েছে না? তাদের প্রতি অমানবিকতা করা হয়েছে, বাট তাদের সাথে তো আরো অমানবিকতা। আপনি জীবনটাই নিয়ে নিয়েছেন, হত্যা করেছেন, ইলিয়াস আলীকে হত্যা করেছেন। আপনার সেই কক্সেস বাজারে যে কি যেন একটা আসলে যে দুইটা মেয়ের ইকরাম হত্যাকাণ্ড, যার শব্দ ওই ভিডিওটা ভয়েসটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল, আমি নিজে শেয়ার করেছিলাম। সো সেগুলো কি গুম ছিল না? আরো অজানা অনেক ব্যক্তি আছে ঢাকা সিটির, আমি আপনাকে এই জায়গায় বসে আপনাকে 100 জনের নাম দিতে পারবো। সেই ব্যক্তিগুলো কি গুম হয় নাই? তাদেরকে যারা সম্পৃক্ত ছিল 2009 সাল থেকে 5 সাল থেকে 2004-5 সাল থেকে তো র্যাবে অনেক কিছু হয়েছে। আপনি বলছেন যে অভিযোগগুলো আরো আসা উচিত। এক্স্যাক্টলি। সো ইট শুড নট বি পার্শিয়াল, এটাকে আমি ইম্পার্শিয়ালি করতে হবে, এবং এখানে আরো অনেক ব্যক্তি নাম আনতে হবে। এটা আরো ব্যাপকভাবে আসবে। শুধু তা না, এখানে যেই ব্যক্তিদের নামগুলো আনা হয়েছে, এই ব্যক্তিদের মধ্যে অনেকে কম অপরাধী, বা তাদের চেয়ে অনেক বড় বড় অপরাধী, তাদের নাম নেই। এবং একই সাথে আবার যে ব্যক্তিগুলো নাম আছে তাদের মধ্যে অনেকের নাম নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এটা কিন্তু ল এনফোর্সিং এজেন্সি পুলিশও বলে থাকে যে আপনি একজন নিরপরাধীকে বাঁচানোর জন্য আপনি 10 জন অপরাধীকে ছেড়ে দিতে পারেন, বাট একজন নিরপরাধীকে হত্যা করতে পারেন না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাটার মধ্যে কিছু কিছু ব্যক্তি নিয়ে যদি আমার সন্দেহ থাকে, ওই ব্যক্তিগুলো সম্পর্কে আমার সঠিক তদন্ত দরকার। আপনি হুট করে খোঁজ নিলেন যে ওই মুহূর্তে ডিজিএফআই সিটিআইবি দায়িত্ব অমুকে ছিল, ওরে অ্যারেস্ট করো। ওই মুহূর্তে যারা দায়িত্বে ছিল, এখানে বিষয়টা হচ্ছে যে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে ওই উইং এ কে রাখলো, কার মাধ্যমে উত্তোলন তাকে উঠিয়ে আনা হলো, কে আদেশটা পাস করলো, কে ওই জায়গায় রাখলো। যেমন ধরেন আপনি একজন ব্যক্তিকে গুম করে এনে আমার কাস্টডিতে রাখলেন, ওই মুহূর্তে আমি যদি রিজাইন করি যে আমি রাখবো না, আমি চাইলেও লাভ হবে না,
আমাকে ওখান থেকে পোস্ট আউট করে দেবে, বাট আরেকজন এসে ওই জায়গায় রাখবে। মূল অপরাধী আমি না, মূল অপরাধী হচ্ছেন আপনি, তাই না? আমি অপরাধী কতটুকু? আমি অপরাধী অবশ্যই, কিন্তু কম, কারণ আমি এখানে বাধ্য হয়ে রাখছি। আমি ডিনাই করতে পারতাম, আমার ইমানের জোর থাকলো যে না আমি এটা রাখবো না, কিন্তু যেই ব্যক্তি অ্যারেস্ট করে গুম করে নিয়ে আসলো, আপনি তাকে বাদ দিয়ে যার কাস্টোডিয়ানে রইলো আপনি তাকে শুধু ধরলেন। এরকম অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো আমি মনে করি আমলে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেন, শেখ মুজিবুর রহমান হত্যা হইল, প্রেসিডেন্ট জিয়া হত্যা হলো, শেখ মুজিবের ওই ঘটনার পরে যে অপরাধগুলো হইল সেই ব্যক্তিদের কাকে আপনার সিভিল করে বিচার করা হয়েছিল? জিয়া হত্যায়, জিয়ার মতো তো বাংলাদেশে এত জনপ্রিয়তা কোনো প্রেসিডেন্ট কেউ অর্জন করেনি। সেই প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে যখন তার জানাজার রেকর্ড বাংলাদেশে এখনো বলে যে এত মানুষ দুনিয়াতে বাংলাদেশে কখনো হয়নি কারো জানা যায়, সেই জিয়াউর রহমানের মতো মানুষকে যখন হত্যা করা হলো তারপরেও কিন্তু সামরিক আইনে বিচার হয়েছিল। কেন হয়েছিল? এখানে একটা বিষয় হচ্ছে, তখন সামরিক আইনের প্রতি মানুষের ভরসা ছিল। এখন প্রশ্ন হইতে পারে যে সামরিক আইনের প্রতি বা সামরিক বাহিনীর প্রতি আমার ভরসা নাই, দ্যাট কুড বি ইউর কোশ্চেন, বাট আপনি ডিনাই করতে পারেন না যে এটা সামরিক আইনে হবে না। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নেব। বিরতি থেকে এসে প্রশ্ন থাকবে সাইফুল্লাহ খান আপনার কাছেও, যে এই যে গুম খুন হয়েছে বা যারা করেছেন, সামরিক বাহিনীরও যারা যুক্ত আছেন, সামরিক বাহিনী তো জানে এই ঘটনা ঘটেছে, সামরিক বাহিনী থেকেও তো কোনো উদ্যোগ আমরা দেখিনি যে উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাবো। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে এসে দর্শক দেখছেন RICLCর জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এসেছে, কয়েকজন সামরিক কর্মকর্তা রানিং এবং সাবেক, তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, বিচার কাজ শুরু হয়েছে। বিচার কাজ যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই প্রসঙ্গটি নিয়েই আমরা আজকে কথা বলছি। ফিরছি একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICLCর জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম সামরিক বাহিনীর সদস্যদের যে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিষয় নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটি একটু জানার চেষ্টা করছিলাম আমরা। আসতে চাই যেন সাইফুল্লাহ খান আপনার কাছে। বিরতির আগে বলে গিয়েছিলাম যে যে অপরাধগুলো ঘটেছে, নিশ্চয়ই যেমনটি জনাব রেজাউল করিম বলছেন যে তিনি জানেন তার সময় কি হয়েছিল। তো সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর ভিতরে কোর্ট মার্শাল করা এবং অপরাধ থাকলে বিচারের যে সংস্কৃতি আছে, তাহলে এই 5 আগস্টের আগে বা 5 আগস্টের পরে অভ্যন্তরীণভাবে সেই বিচারের বা অভিযোগগুলো বা এই ধরনের ঘটনা ঘটে থাকলে সেটি নিয়ে কোনো কিছু হয়েছিল কিনা বা হওয়ার সুযোগ ছিল কিনা বা হয়নি কেন, আপনার কোনো পর্যবেক্ষণ আছে কি? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা থেকে সেনাবাহিনী কেন উদ্যোগ নেয়, আপনার ব্যারিস্টার আরমান এবং হলো জেনারেল আজমি স্যার, ওনারা কিন্তু অভিযোগ দায়ের করেছে আইসিটি ট্রাইব্যুনালে। ওনারা কিন্তু সেনাবাহিনীতে অভিযোগ করেছেন, কিন্তু এই ঘটনাগুলো যে ঘটেছে সেটি তো তখন যারা ছিলেন তারাও জানেন, যারা করেছেন তারাও জানেন, যাদের দিয়ে করানো হয়েছে তারাও জানেন। তো কেউ কি সৎসাহস করেননি প্রসঙ্গগুলো তোলার? সেটাই আসতেছি। আপনার যখন আমি আপনার বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করব তখনই কিন্তু আমার অভিযোগ তো এসেছে এনারা বেঁচে ফেরার পরে। হ্যাঁ, ওনারা বেঁচে ফেরার পরে আসছে, কিন্তু আপনার আর্মিতে যদি সেই অভিযোগটা দায়ের করেছে কিনা কেউ, এবং তৎকালীন সময়ে কিন্তু কেউ ওইটার বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস পায় না। এখন আমি আপনাকে বলি সাহস পায় নাই কেন, প্রশ্নটা তো আসতে পারে আপনার হঠাৎ করে কিভাবে সাহস আসলো। আপনি এখানে একটা লিঙ্কেজ পয়েন্ট আছে, সেটা হলো এই সাহসটা তৎকালীন সময় করানোর কারণ হলো, আমি মনে করি যে হলো সেটা সেনাবাহিনীর উপর ভরসা আস্থা ছিল, এবং সে জায়গা থেকে ওই সাহস না বাট হলো ভরসা আস্থার জায়গা থেকে সেনাবাহিনীকে ওই অভিযোগগুলো দায়ের করা হয় নাই। কেন করা হয় না আমি আপনাকে বলি। স্যার যেটা বলছিল একটু আগে, 5 অগাস্টে আপনার 3 অগাস্টে বলা হচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আপনার আমজনতা যারা আছে, আমরা যারা একসাথে ফাইট করেছি, আমরা সবাই দেখেছি এটা। আপনার 5 অগাস্টে সেনাপ্রধান বলেছে যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি সকল গুম খুনের বিচার করা হবে। পরবর্তী সময়ে 6 অগাস্ট 7 অগাস্ট পর্যন্ত কিন্তু তৎকালীন সময় কোনো সরকার ছিল না, সেটা আলটিমেটলি তখন কিন্তু সেনাপ্রধানই কিন্তু দায়িত্ব পালন করছিল, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু উনি কার্যত অকার্যকর ছিল। তো পরবর্তী 8 অগাস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী উনি, তাই না? তাহলে উনি কেন নিজ উদ্যোগে, উনি কেন তৎকালীন সময় কথা বলেন নাই কেন এখন কথা বলছে? আমি সেটা আপনাকে আসতেছি।
এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রের যে সিচুয়েশন, আপনার সামনে আমাদের একটা ইলেকশন এবং ল অর্ডার সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে খারাপ করার জন্য আমার বহিঃশত্রু রাষ্ট্র, বিশেষ করে আমি স্পেসিফিকলি ইন্ডিয়া, তারা কিন্তু এইটার পিছনে লেগেই আছে। কিভাবে লেগে আছে আমি আপনাকে আরেকটু স্পেসিফিকলি বলতে যাই। দেখুন, আপনি যখন রাজু ভাস্কর যে ঘটনাটা দেখলেন, ওইখানে সেনা ইউনিফর্ম পরা অবস্থায় ওদের কিন্তু মাথার ছবি, মাথা কেটে দেওয়া হয়েছে, জাস্ট সেনা ইউনিফর্ম পরা অবস্থা ছিল, এবং ওদেরকে ওইখানে আপনার হলো পেনাফ্লেক্সে জুতা মারা হচ্ছে, তারপর হলো ডিফেম করা যত হয়েছে সেটা করা হচ্ছে। আপনার যে শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের কোনো মন্ত্রী, কোনো এমপি কারো কি কোনো পেনাফ্লেক্স করা হয়েছে? করা হয় না। কিন্তু এটা কিন্তু শুধু এই সেনা অফিসার করা হচ্ছে। কারণ কি, আপনি যদি এখন এই সেনা অফিসারদের, সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিতে পারেন, তাহলে আলটিমেটলি কিন্তু আপনি যুদ্ধ ছাড়াই আপনি সাকসেস। সানজুর আর্ট অফ ওয়ার একটা কথা আছে যে হলো, দ্য বেস্ট ওয়ে অফ উইনিং এ ব্যাটল ইজ টু জাস্ট ব্রেক ডাউন দ্য মোরাল অফ এনিমি। মনোবল ভেঙে দেওয়া। সেই মনোবলটা কিভাবে ভেঙে দিচ্ছে? আমরা কোশ্চেন আসছে যে মেসটিসি পাওয়ার আছে, তারপর সেনাবাহিনী মাঠে অ্যাক্টিভ না কেন, তারা কেন কাজ করছে না? আপনি মেসটিসি পাওয়ার দিচ্ছেন, আবার এট দ্য সেম টাইম এদিকে আপনার লাগাম টেনে ধরে রাখছেন, পুলিশের আন্ডারে দিচ্ছেন, আপনি পুলিশের করতেছেন। আপনার দেখেন, আবার এট দ্য সেম টাইম মোরালটা ব্রেকডাউনটা হলে আপনার মানে বহিঃশত্রুর লাভটা কি? বিশেষ করে যারা হলো ওপার বাংলায় বসে প্ল্যান করতেছে এই দেশকে একটা আনস্টেবল সিচুয়েশন নেওয়ার জন্য। আপনার একজন সৈনিক, এখন যদি বলা হয় যে হলো তুমি এখানে আওয়ামী লীগের একটা মিছিল হচ্ছে, তুমি যা ঘুরে দিয়ে আসো, এখন ওই সৈনিকটা চিন্তা করবে যে হলো আজ থেকে 10 বছর পরে বা 7 বছর বা 15 বছর পরে না জানি কোনো একটা আইনের মাধ্যমে আমার এই কাজকে অবৈধ করে আমাকে কোর্ট মার্শাল করা হয়। ওই সৈনিক কিন্তু এই ভয়ে, বা একটা সৈনিক কিন্তু আপনার হলো যে ভয়টা, যে মোরালটা, এই মোরালটা কিন্তু তার বেতন দিয়ে হয় না। আদেশ না মানলেও তো কোর্ট মার্শাল, আপনার লফুল আনলফুল অর্ডার যেটা বলছেন আপনি, একটা সৈনিক কিন্তু, আমি আপনাকে বলি, আপনি যখন হলো কোনো একটা অপারেশনে যান, অপারেশনে যাওয়ার আগে কোনো একটা অর্ডার দেওয়া হয়, আপনার রিঅ্যাকশন টাইম যেটা, সেই রিঅ্যাকশন টাইমের আগে কিন্তু আপনার অর্ডার এক্সিকিউশন করতে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনার সিনিয়র অফিসার বলছে যে হলো আপনি আনলফুল অর্ডারের দোহাই দিয়ে আপনার এফজিসিএম অথবা আপনার বলে যে ইউ সার্ভিস ইজ নো মোর রিকোয়ার্ড। এটা কিন্তু আমার দেশের আইনে আছে। আমি যেটা বলছিলাম যে একটা সৈনিক যখন এই ডাউটটা তার মনের ভিতরে আসবে, এই সৈনিক আপনি বলেন যে কেন করবেন আসে ভাই, বেতন দিচ্ছেন, কত টাকা বেতন দিচ্ছেন আপনি? একটা সৈনিকের বেতন, আপনার বেসিক বেতন করছে 9,000 টাকা, সর্বসাকুল্যে সে 15,000 সামথিং পায়। বা এই 15,000 কি আপনি একটা সিকিউরিটি নাইট গার্ড, সিকিউরিটি গার্ডের তার বেতনও তার চেয়ে বেশি থাকে, তার বেতন তার চেয়ে বেশি থাকে। আপনি বলুন তাকে মেডেল দিচ্ছেন, মেডেলের সৈনিক যখন চিন্তা করবে যে হলো এই মেডেলের লোহা কতটুকু, এই লোহার দিয়ে কি আমার জীবনকে আমি উৎসর্গ করবো? সৈনিক যখন তার ভিতরে এই মোরাল ইফেক্টটা যখন আসবে, আমি আপনাকে বলবো যে আপনাকে যখন বর্ডারে আপনাকে ডেপ্লয়মেন্ট করা হচ্ছে, যে হলো রাষ্ট্রের কারা কারা আসবে, বর্ডারে ডিপ্লয়েড হবে, ওইখানে আমরা বহিঃশত্রুর সাথে যুদ্ধ করব, আপনাকে হলো 5 কোটি টাকা দেওয়া হবে, 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন, 50-50 চান্স, আপনি মরে গেলে আপনার পরিবারকে 5 কোটি টাকা বুঝিয়ে দেওয়া হবে। কয়জন আসে ওই ডাকে, ওই ডেপ্লয়মেন্ট ডাকে কয়জন আসে? ভাই, একটা সৈনিকের জীবন কিন্তু এত সহজ না। আপনি তাদেরকে মোরালি ব্রেকডাউন করে দিলে আপনার ল অর্ডার সিচুয়েশন ঠিক হবে না, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাকে সময় পার হয়ে গেছে, আমি জাস্ট একটা মিনিট আমি শেষ করে দিই। আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে হলো এমবিএমএল এ বাংলাদেশে বিচার সম্ভব না। ভাই আমি আপনাকে বলি, এটা জাস্ট একটু হলো পৃথিবীর আরো 4টা দেশের উদাহরণ আমি আপনাকে জাস্ট 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আর্জেন্টিনা সেম হয়েছে, মেক্সিকোতে হয়েছে 2014 সালে, সাউথ কোরিয়াতে হয়েছে, প্রত্যেকটা ইন্দোনেশিয়াতে এরকম ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয়েছে, সেটা কিন্তু পরবর্তী এই বিচার টিকে নাই। আর্জেন্টিনার যে বিচার হয়েছে সেটা কিন্তু এমবিএমএল সংশোধনের মাধ্যমে বিচার হয়েছে এবং সেই বিচার টিকছে। এবং আমি এই জন্য বলছি যে রাষ্ট্র এবং সেনাবাহিনী দুইটাই কিন্তু আমাদের সার্বভৌমত্ব এবং হলো দুইটা রাষ্ট্রের জন্য সেনাবাহিনী, তো সেই জন্য আমরা চাই যে হলো এই রাষ্ট্রটা স্টেবল সিচুয়েশনে থাকুক। আমরা এমন কোনো পরিস্থিতিতে যাব না যেখানে আমাকে বহিঃশত্রু আবার বিরতির সময় হয়ে গেছে এখন, তাহলে বিরতির পর জনাব রেজাউল করিম আপনার কাছে আসি, কারণ আপনার সময়টা উনি নিয়ে নিয়েছেন। দর্শক, কথা বলছিলাম বিচার প্রসঙ্গে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেটি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর যে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। জনাব রেজাউল করিম, আপনার কাছে আসতে চাই। যে বিতর্কটি সামনে এসেছে যে বিচার ট্রাইব্যুনালে হলে এটি নিয়ে সামনে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন উঠতে পারে আবারও এই বিচারের স্বচ্ছতা নিয়ে। প্রশ্ন
এটাও এসেছে যে সামরিক আইনে বা কোর্ট মার্শালে বিচার হলেও সেটিতে আকাঙ্ক্ষার প্রতিফলন বা মানুষের তৃপ্তি নাও আসতে পারে, এমনটি সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বক্তব্যে আছে। সমাধান তাহলে কিভাবে হবে এটা? একটু দেখেন, আমি 4 মিনিট সময় পাবো। আমি মনে করি এই মুহূর্তে আপনার একটা সহজ বিষয় আমরা বুঝতেছি না, তাহলে এই সরকারের এখন যে ভূমিকাটা দেখেন, এই সরকারের সবকিছু আমি মনে করি বিতর্কিত। কিরকম? আপনি এই কথাটা পূর্বে আমি জাস্ট একটা আইনের বিধানে বলি। কয়েকদিন আগে, কিছুক্ষণ আগে আপনি যে ব্রেক টাইমে একটা কথা বলতেছিলেন যে 106 অনুচ্ছেদ নিয়ে, মানে এই সরকারের গঠন কিভাবে গঠন নিয়ে। আচ্ছা, আমি এটার আলোকে বলি, আপনার সংবিধানের 6ষ্ঠ মানে বিভাগে আপনার প্রথম অনুচ্ছেদের 106 নম্বর ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত, সেখানে কথাটা আছে, ওই ধারাটার নাম হচ্ছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। জি, মানে মূলত এখানে যেটা বুঝিয়েছে যে পরামর্শ, এখানে আপনার রাষ্ট্রপতির নিকট যদি প্রতিমান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়ে আছে বা আপনার উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যাহা এমন ধরনের এমন জনগুরুত্ব সম্পন্ন যে এই সম্পর্কে সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি সেই মতামত কি করবেন এটা তার এখতিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি এখানে এই বিষয়টা হয়ে গেছে এরকম, এই সরকার অবস্থাটা যে আপনার বাচ্চা হয়েছে, তারপর আপনি বিবাহ করে আপনি সবকিছু লিগালাইজ করতে চাচ্ছেন। বাচ্চা কিন্তু হয়ে গেছে, অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে, এখন আপনি বিবাহ করে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে এখন আমরা বৈধ স্বামী স্ত্রী হিসেবে আছি। বাচ্চাটা কিভাবে আসলো? বাচ্চাটা কিভাবে আসলো? এখানে বিষয় আপনি বৈধ স্বামী স্ত্রী চিন্তা করলাম যে আপনি এখন বিয়ে করছেন, তো এই সরকার তারা বৈধ স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু এই যে জুলাই 5 আগস্ট থেকে এই পর্যন্ত যা যা হয়েছে, যে বাচ্চা ডেলিভারি হইলো, এই যে কতগুলো কর্মকাণ্ড করলো, এটা কোন আইনে? আপনি খেয়াল করেন, আপনি বলতেছেন এখানে 106 নম্বর অনুচ্ছেদের কথা, তাহলে আপনি ক্যান্টনমেন্টে কেন গিয়েছিলেন? ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে কোথায় মতামত পেয়েছিলেন? সেনাপ্রধানের কাছে যে আপনারা সেনাপ্রধানের নেতৃত্বে তার গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে এসকর্ট নিয়ে আপনার বঙ্গভবনে গেলেন, এটা কার কোন এখতিয়ারে? এটা কোন উপদেশে, কোন মতামতে? সুপ্রিম কোর্টের রায় ছিল না হাইকোর্টের রায় ছিল? কোথায় ছিল এটা? অ্যাপিলেট ডিভিশনে কোনো মতামত ছিল এখানে? কিসের মতামতের ভিত্তিতে করলেন? তার মানে বিষয় হচ্ছে যে এই সরকারে কোনো কিছু কোনো সিস্টেম ফলো করে। তার মানে একটা বিপ্লবী সরকার যখন গঠন হবে, সেটার ফরম্যাটটা যেমন হওয়ার কথা তারা সেটাও করেনি, সাংবিধানিক সরকার যেমন কথা সেটাও করেনি, তারা কোনোটাই করেনি। এখন মূলত এই সরকারটা যে অবস্থায়, যে ফরম্যাট আছে, এইরকম দুর্বল ফরম্যাট, আপনি চিন্তা করেন সব কিছুতে আপনি সেনাবাহিনীকে টেনে নিয়ে আসতেন। এই বাংলাদেশের অপরাধ কি শুধু সেনাবাহিনী করছে? সেনা কর্মকর্তারা করছে। আজকে দেখেন সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ব্যক্তিদেরকে অপরাজয় বাংলার সামনে আপনি দাঁড় করে রাখছেন, কিন্তু এই ব্যক্তিগুলো অপরাধ কি ইউনিফর্ম পরে করেছিল? র্যাবের ইউনিফর্ম কি সেনাবাহিনীর ইউনিফর্ম? বিজিবির ইউনিফর্ম, যেটা রেজওয়ান যে গুলি করছে, সেটা রেজওয়ান কি আর্মির ইউনিফর্ম পরে কি গুলি করছিল? আপনার ওখানে র্যাবের যেসব গুমগুলো হয়েছে, আপনার এখানে মূলত ব্রিগেডিয়ার আজমি সংক্রান্ত বিষয় নিয়ে তো এই রায়টা প্রকাশ পেয়েছে। যদি এটা আপনার জুলাই অভ্যুত্থানের রায় হতো, আমি মানতাম। জুলাই অভ্যুত্থানে আমার সেনাবাহিনীর ব্রিগেডিয়ার ইমরান এবং জোবারের নেতৃত্বে, আপনার ইমরান একটা কি নাম, না 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 এটা ওই জাকারিয়া, না না রেজওয়ান বিজিবির আর্মিতে 2 জন ব্যক্তি অপরাধ করছেন, রেজওয়ান এবং জাকারিয়া। ব্রিগেডিয়ার জাকারিয়া এবং ব্রিগেডিয়ার ইমরান, তাদের ব্যাপারে যদি এখানে হইতো, আমি সত্যি কথাই মানতাম। আপনি চুরি করতেও কিন্তু বুঝেন না, এই যে সরকার যে চুরি করবে সেটাও তারা বুঝে না। তুমি যদি সত্যিকার অর্থে 5 আগস্টের প্রেক্ষাপটকে, জুলাই অভ্যুত্থান প্রেক্ষাপটকে সামনে রেখে সেনাবাহিনীকে দায়ী করতা, আমি মানতাম যে হ্যাঁ সেনাবাহিনী তখন একটু, আমি একটু শেষ করি, হ্যাঁ ওই মুহূর্তে সেনাবাহিনী অপরাধ করছে, মানে ইমরান এবং জাকারিয়া। কিন্তু তুমি এখানে ব্রিগেডিয়ার আজমি প্রসঙ্গে যে বিষয়টা টেনে নিয়ে আসছো, এই ব্যক্তিগুলো অপরাধ তো সেনাবাহিনী ইউনিফর্মে করে নাই। ডিজিএফআই ড্রেস কি সেনাবাহিনী ইউনিফর্ম? ডিজিএফআই কার অধীনে? সেনাবাহিনীর অধীনে। ডিজিএফআই হচ্ছে প্রধান উপদেষ্টার অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আচ্ছা, তারপরে আপনার র্যাব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আপনি এইসব জায়গার জন্য সেনা ইউনিফর্মকে কেন বেজ্জতি করতেছেন? সেনা ইউনিফর্ম হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এই ইউনিফর্মটার প্রতি সম্মানটা কেন নষ্ট করছেন? আচ্ছা, তারপরে একটা বিষয় কি, আপনি খেয়াল করেন যত আমলারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, এই যে সচিবরা যদি গ্যাঞ্জাম শুরু করে, আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবেন না। আপনার কোনো আমলার ব্যাপারে কোনো অ্যাকশন হচ্ছে? কোন সেক্টরে কিন্তু কারণে মাথা ব্যথা নাই। আপনার যে যত ক্যাবিনেট সচিব ছিল, মুখ্য সচিব ছিল, তারা যে অপরাধগুলো করছে, কোন আমলে নেওয়া হচ্ছে? না হয় না। এখন মূল কথা হচ্ছে যে এই জায়গাটা এইভাবে প্রক্রিয়াটা সম্ভব নয়। এখানে মূলত আমি মনে করি যদি সত্যি তারা যেটা সেনা আইনের বাইরে বিশেষ কোনো আদালতের মাধ্যমে যদি এদের বিচার করতে চায়,
that must be a powerful government and accepted government. That জি। government should be political government. সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে জি। সাংবিধানিক সরকার হইতে হবে। এক লাইনে বলতে হবে, আমরা মানে শেষ করব আমি এখন। আচ্ছা আমি শেষ মুহূর্তে। এক লাইনে আমি আপনাকে জি। বলে দিচ্ছি, দেখুন আজকে আমি আপনি বাক স্বাধীনতার সহিত যে কথাগুলো বলতে পারছি সেটার সূত্রপাতটা কিভাবে হয়েছিল। 1997 মেজর জিয়া বলেছিল উই রিভোল্ট, 1999-তে মেজর জেনারেল নুরুদ্দিন বলেছিল নো মোর মিলিটারি সাপোর্ট। জি 3rd অগস্টে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিল যে নো মোর ফায়ারিং। সো আপনি একটা সময় গিয়ে যাদেরকে আপনি মাথার মুকুট মনে করতেন, যাদের কারণে আজকে এই অর্জনটা পেয়েছেন, তাদেরকে আপনি ডিফেম করবেন না। আমি বলছি রাষ্ট্রের গুটি কয়েক মানুষজনকে বলছি, যারা আপনাদেরকে বাংলাদেশের জনগণকে বলছি যে বহির্বিশ্বে থেকে আপনাদেরকে অনেক ধরনের কথা বলা হবে যে ক্যান্টনমেন্টে আসো, গুম, ক্যান্টনমেন্ট ঘেরাও করো, ট্যাঙ্ক ঘেরাও করো, তারা কিন্তু মানুষ দেশে এগুলো আসছে না। বলছে, মানুষ এগুলো আসলে শুনছে না। দেশে আসবে না। সো এর জন্য জনগণকে বলবো আমাদের সেনাবাহিনী জনআস্থার প্রতীক ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে, এবং এই বিচার সুষ্ঠু সুন্দরভাবে হবে সেটা এনশিওর করে বর্তমান সেনাপ্রধান প্রয়োজনে সেটা লাইভ বিচার ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ দুজনকেই। গুম, খুন, হত্যাযজ্ঞ যেটি বাংলাদেশে ঘটেছে সেটি এর মধ্যে প্রমাণিত, বিচার কাজ চলছে। আমাদের প্রত্যাশা থাকবে যে বিচারটা সঠিকভাবে হবে, যেন বিচারটা প্রশ্নবিদ্ধ না হয়, এবং যারা এর মধ্যে গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো তারা যেন একটা সঠিক ন্যায় বিচার পাবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং একই সাথে রাষ্ট্র নিরাপদ থাকবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং বিচার কাজ যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেটি আমাদের আসলে প্রত্যাশা। এবং সেই বিষয়গুলি আমাদের দুজন অতিথি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। আজকের আয়োজন এখানে শেষ করবো দর্শক, কাল অন্য কোনো বিষয় আবার দেখা হবে, ভালো থাকবেন।